আচ্ছা, আমাদের ব্লাড রিলেটেড ডিজিজগুলো পড়া চলতেছিল। তো আমরা আরেকটা ডিজিজ পড়বো। তো সেটা পড়ার আগে হিমোগ্লোবিন সম্পর্কে আমাদের একটু ডিপ ধারণা বা ডিপ কনসেপ্ট আমাদের দরকার আর কি। ঠিক আছে, থরো একটা নলেজ দরকার। সেজন্য আমরা হিমোগ্লোবিন সম্পর্কে বা হিমোগ্লোবিনের স্ট্রাকচার সম্পর্কে আমরা একটু ভালো জানবো। ঠিক আছে, তো হিমোগ্লোবিনটা কি দেখো। হিমোগ্লোবিন ইজ দ্য রেড পিগমেন্ট অফ ব্লাড। তো হিমোগ্লোবিনটা হচ্ছে রক্তের লাল কণিকা। ঠিক আছে, পিগমেন্ট মানে হচ্ছে কি কোনো কণিকাকে বলা হয় পিগমেন্ট। ঠিক আছে, রেড পিগমেন্ট অফ ব্লাড, লাল যে বর্ণ সেটাকে আমরা হিমোগ্লোবিন বলতেছি। ইট ইজ এ ক্রোমোপ্রোটিন কনসিস্টিং অফ টু পার্টস। তো এটা একটা ক্রোমোপ্রোটিন যার মধ্যে দুইটা অংশ আছে। একটাকে বলা হচ্ছে ক্রোমিয়াম পার্ট, এটাকে হচ্ছে ক্রোমোসোমের একটা পার্ট, আর একটা আছে প্রোটিন পার্ট। ঠিক আছে, তো ওয়ান পার্ট ইজ এ স্পেসিফিক সিম্পল প্রোটিন নোন এস গ্লোবিন। ঠিক আছে, যেটাতে গ্লোবিন থাকে, যে প্রোটিনটার নাম হচ্ছে গ্লোবিন। তো সেটা থেকে মোটামুটি 96% সিম্পল একটা প্রোটিন, গ্লোবিন প্রোটিন। ঠিক আছে, দ্য আদার ইজ এ নন স্পেসিফিক প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপটা তোমরা জানো যে অন্য যখন প্রোটিনের সাথে একটা এনজাইমের মধ্যে, এনজাইমটা মেইনলি প্রোটিন, তো প্রোটিনের সাথে নন প্রোটিন যে অংশটা থাকে সেটাকে প্রস্থেটিক গ্রুপ বলা হয়। ঠিক আছে, সেই প্রস্থেটিক গ্রুপটা এখানে কি অ্যান আয়রন কন্টেনিং পিগমেন্ট কল্ড হিম। ঠিক আছে, এখানে একটা আয়রন কন্টেনিং একটা পিগমেন্ট থাকবে যার নাম হচ্ছে হিম, অর্থাৎ হিম। হিম নামে একটা আয়রন কন্টেনিং পিগমেন্ট, সাথে আছে গ্লোবিন নামে প্রোটিন, এই দুইটা মিলিয়ে তৈরি হবে হিমোগ্লোবিন। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, হিমোগ্লোবিন ইজ সিনথেসাইজড ইন দ্য প্রোজেনিটর নিউক্লিয়েটেড রেড সেলস ইন দ্য বোন ম্যারো। তো এটা সাধারণত যে বোন ম্যারোর যে রেড সেল থাকে, নিউক্লিয়েটেড রেড সেল, তো ঠিক সেই রেড সেলে এই বোন ম্যারো থেকে এটা তৈরি হয়। Synthesis continues even after the cells are released into the circulation but restricted to only reticulocyte. ঠিক আছে, রেটিকুলোসাইট আসলে আরবিসির একটা আলাদা ফর্ম। তো এখানে বলতেছে কি যে সিনথেসিসটা ঘটতে থাকে কতক্ষণ পর্যন্ত, সে যখন সার্কুলেশনে চলে যায় এরপরেও সিনথেসিসটা ঘটতে থাকে, কিন্তু রেটিকুলোসাইটে শুধু থাকে, অর্থাৎ আরবিসিতে শুধু ঘটতে থাকে। ইন আরবিসি এইচবি সিনথেসিস ক্যান নট অকার। ঠিক আছে, তো মেইন যে আরবিসি যেটাকে আমরা বলতেছি অ্যাডাল্ট আরবিসি, ঠিক আছে, রেড ব্লাড সেলস, তার মধ্যে সাধারণত সিনথেসিস অর্থাৎ হিমোগ্লোবিন সিনথেসিসটা ঘটে না। বুঝছো, তো এইটাই হচ্ছে মোটামুটি হিমোগ্লোবিন সম্পর্কে প্রাথমিক ধারণা। আচ্ছা, এখন দেখো হিমোগ্লোবিনের মধ্যে আমরা ডিপলি যাই তাহলে তো কী কী জিনিস পাবো। ফার্স্টে হচ্ছে গ্লোবিন নামে একটা প্রোটিন, যেটা আমরা বললাম 96% থাকবে গ্লোবিন প্রোটিন। দ্য গ্লোবিন পলিপেপটাইডস বা প্রোটিন আর অ্যারেঞ্জড ইন টু পেয়ার্স, এটা দুইটা জোড়া এসে থাকবে, সজ্জিত থাকবে। টু আলফা চেইনস, তো এর মধ্যে দুইটা থাকবে আলফা চেইন এবং আর দুইটা থাকবে বিটা চেইন। ঠিক আছে, আলফা চেইনের দৈর্ঘ্য কত, 141টা অ্যামিনো অ্যাসিড দিয়ে আলফা চেইন তৈরি হবে। ঠিক আছে, তো তোমরা প্রোটিনের ক্ষেত্রে বিভিন্ন স্ট্রাকচার করে আসছো, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি স্ট্রাকচার। তো এগুলোর মধ্যে কী ছিল, একটা ছিল প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে কী ছিল আলফা হেলিক্স, বিটা শিট। ঠিক আছে, টারশিয়ারি স্ট্রাকচার ছিল, সেখানে সালফাইড বন্ড ছিল, কোয়াটারনারি স্ট্রাকচার ছিল, তো এইরকম জিনিসগুলো ছিল। তো এখানে এরকম ব্যাপারটা ঘটবে যেখানে তোমার দুইটা চেইন থাকবে। ঠিক আছে, আলফা চেইন বা আলফা হেলিক্স বলা হয় আর কি, আলফা চেইন থাকবে, আর দুইটা থাকবে এখানে বিটা চেইন। অর্থাৎ দুইটা চেইন কিন্তু তাদের নাম হচ্ছে আলাদা আলাদা, একটা আলফা নাম দিয়েছে, একটা বিটা নাম দিয়েছে। ঠিক আছে, তো আলফাতে অ্যামিনো অ্যাসিড থাকবে 41টা, বিটাতে থাকবে 146টা। Attached to each chain is an iron containing molecule called heme. তো এরা প্রত্যেকটা চেনই একটা মলিকুলের সাথে যুক্ত থাকবে, যেটাকে আমরা হিম বলতেছি, অর্থাৎ 4টে চেনই একটা ওই তোমার হিম মলিকুলের সাথে যুক্ত থাকবে। ঠিক আছে, দ্য হিমোগ্লোবিন মলিকুলটা দেখো এখানে নিচে ফিগারের মধ্যে দেওয়া আছে, যে দুই পাশে 4টে করে আর কি চেন আছে, বিটা পলিপেপটাইড বা বিটা চেন, নিচের দিকে আলফা পলিপেপটাইড বা আলফা চেন দিয়ে আছে, এবং ভেতরের দিকে দেখো যে হিম গ্রুপগুলো দেখা আছে। ঠিক আছে, হিম গ্রুপ 4টে চারদিকে দেখানো আছে। এটা হচ্ছে মোটামুটি হিমোগ্লোবিনের শেপটা। ঠিক আছে, তো গ্লোবিন সম্পর্কে আমরা জানলাম। এখন দেখো হিম জিনিসটা কি। হিম যে আমরা বারবার বলতেছি হিম মলিকুল বা হিম পিগমেন্ট, এই জিনিসটা কি। তার আগেও তোমরা পিকচারটা দেখছিলে, দেখো ডান পাশে যে স্ট্রাকচারটা দেওয়া আছে, মোটামুটি স্ট্রাকচারটা হচ্ছে চিলেশন আর কি, অর্থাৎ যখন কোনো একটা মলিকুলকে, বিশেষ করে কমপ্লেক্স মলিকুলকে চারদিক থেকে বিভিন্ন ধরনের কি লিগ্যান্ডগুলো একত্রিত হয়ে
মানে আটকে ধরে তখন সে একটা চিলেট ফর্মেশন করে, ঠিক আছে, যেটাকে জটিল যৌগ আমরা বলে থাকি। তো সেরকম যৌগ এখানে গঠিত হয়েছে। ভিতরে আছে ফেরাস, চারদিকে চারটে নাইট্রোজেন আছে, অ্যাটম আছে, তাদের মাধ্যমে এরা অনেকগুলো রিং স্ট্রাকচার তৈরি করছে, ঠিক আছে। এটা হচ্ছে হিম মলিকুলার স্ট্রাকচার। দেখো মলিকুলার ওয়েটটা কত, অ্যাবাউট 68,000, সেটা হচ্ছে ডাল্টন ইউনিট, ঠিক আছে। দ্য হিম গ্রুপ কনসিস্টস এ সেন্ট্রাল আয়রন অ্যাটম, এবং এর মাঝখানে একটা কেন্দ্রীয়ভাবে একটা আয়রন পরমাণু থাকবে। দ্য অর্গানিক কম্পোনেন্ট কল্ড প্রোটোপোরফাইরিন ইজ মেড আপ অফ 4 পাইরল রিংস জয়েন্ট টুগেদার। তো পাইরল রিং কাদেরকে বলবো, যখন 5টা তোমার কার্বন দ্বারা গঠিত একটা রিং থাকবে, যেখানে একটা থাকবে তোমার নাইট্রোজেন, সেটাকে আমরা বলছি পাইরল রিং, ঠিক আছে। এবং সেখানে একটা ডাবল বন্ড থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে পাইরল রিং। তো এই ধরনের পাইরল রিং তাহলে 4টে একসাথে থাকবে। The organic component called protoporphyrin is made up of 4 pyrrole rings is joined together. তো এটা হচ্ছে 4টে হচ্ছে রিং একসাথে যুক্ত থাকবে। The iron content of Hb is about 0.34% and about 3 gram of iron is present as Hb in the total amount of blood of an adult. এখানে তোমার আয়রন হিমোগ্লোবিনের পরিমাণটা থাকবে 0.34%, এবং এখানে মোটামুটি 3 গ্রাম থাকবে আয়রন, ঠিক আছে, এবং সেটা হিমোগ্লোবিন হিসেবে থাকবে। তো এবং মোটামুটি পুরো বডির ক্ষেত্রে দেখো কি বলছে, যে পুরো বডির অ্যাডাল্ট একটা মানুষের জন্য 3 গ্রাম প্রয়োজন হবে, 3 গ্রাম আয়রন সেটা লাগবে প্রতিদিন, ঠিক আছে। তো প্রথম দিকে আমি একটা পিকচার দিয়েছিলাম যে কচু শাক আর আপেলের পিকচার, সেটার জিনিসটা এখানে বুঝতে পারবো। The iron atom lies at the center of the protoporphyrin bonded to the 4 pyrrole nitrogen atom. এবং আয়রন এই মলিকুলটা কই থাকবে, একদম 4টে রিং যেটা আছে দেখো স্ট্রাকচারে 4টে পাইরল রিং, তো এই পাইরল রিং এর মাঝখানে থাকবে আয়রন মলিকুলটা। আয়রন রিমেইনস ইন ফেরাস ফর্ম, Fe2+ ফর্মে থাকবে, এবং Fe2+ ফর্মটাই হচ্ছে বডিতে সলিউবল ফর্ম, ঠিক আছে। Fe3 যদি হয়ে যায় তাহলে সেটা বডিতে সলিউবল হবে না, ঠিক আছে। Globin helps him to keep the iron in ferrous state and to combine loosely and আচ্ছা, এখানে বলতেছে কি যে যখন তোমার গ্লোবিনটা হিমটাকে হালকাভাবে ধরে রাখবে, এজন্য সে সহজেই ইসের সাথে বিশেষ করে তোমার অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারবে এবং হিমোগ্লোবিনটা তৈরি করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ফাংশনস অফ হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন কী কী ফাংশন আছে, ইট ট্রান্সপোর্টস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড নাইট্রিক অক্সাইড। তো এটা মেইনলি গ্যাসেস যে সাবস্টেন্স আছে সেগুলোকে ক্যারি করবে। কী কী আছে দেখো, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রিক অক্সাইড। ইট ক্যারিজ অক্সিজেন টু বডি সেলস, এবং এটা কী করবে, বডি সেলগুলোতে অক্সিজেন ক্যারি করবে, অর্থাৎ তোমার আমরা যে নিঃশ্বাসের বা প্রশ্বাসের মাধ্যমে যে এয়ার থেকে বা এনভায়রনমেন্ট থেকে অক্সিজেনটা নিচ্ছি লাংসে, সেই লাংস থেকে এই ব্লাডের মাধ্যমে বিশেষ করে হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেনগুলো সেলে পৌঁছে যাবে, কারণ প্রত্যেকটা সেলেই রেসপিরেশন হওয়া দরকার এবং সেই রেসপিরেশনের জন্য আমাদের অক্সিজেনের প্রয়োজন আছে, ঠিক আছে। তো এই জন্য প্রত্যেকটা সেলে এই অক্সিজেনগুলো নিয়ে যাবে এই হিমোগ্লোবিনগুলো। আফটার রিলিজিং অক্সিজেন টু দ্য বডি টিস্যুস, hemoglobin picks up carbon dioxide and transports it to the lungs where it is exhaled. তো যখন হয়ে যাবে তোমার কি বলে ওটাকে, রেসপিরেশন হয়ে যাবে, তখন আবার অনেক সময় কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, যেটা তখন বডির কী করতে হবে, বের করে দিতে হবে, বুঝছো। তখন বডিটা যদি বের করে দিতে চায় সে তো লাংসের মাধ্যমে বের করবে। তা এজন্য সেল থেকে, প্রত্যেকটা সেল থেকে এইগুলো কার্বন ডাইঅক্সাইডগুলো লাংসে নিয়ে আসতে হবে, এবং এটা নিয়ে আসার কাজটাও আমাদের হিমোগ্লোবিন করবে, অর্থাৎ হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাইঅক্সাইড বাইন্ড করে আবার নতুন করে সে আমাদের লাংসে নিয়ে আসবে, সেই লাংস থেকে আমরা প্রশ্বাসের মাধ্যমে এইটা বের করে দেবো, অর্থাৎ আমাদের ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইডগুলো বের করে দেওয়া হবে। এরপরে দেখো কি বলছে, হিমোগ্লোবিন অলসো গ্যাদার্স অ্যান্ড রিলিজেস নাইট্রিক অক্সাইড হুইচ প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন রেগুলেটিং ব্লাড প্রেশার বাই রিল্যাক্সিং দ্য ব্লাড ভেসেল ওয়ালস। তো হিমোগ্লোবিনটা অনেক সময় তোমার নাইট্রিক অক্সাইডকে রিলিজ করতে হেল্প করে, এবং যেটার কাজ হচ্ছে মানুষের ব্লাড প্রেশারকে সে কী করতে পারে, কমায় দিতে পারে। কীভাবে, বাই রিল্যাক্সিং দ্য ব্লাড ভেসেল ওয়ালস। অনেক সময় রক্ত
নালের যে আছে আর কি, ওয়াল আছে, তো সেটাকে মানে রিল্যাক্স করতে দিতে হবে, অর্থাৎ সেটাকে মানে ভ্যাসো কনস্ট্রাকশন ধরে যখন বেড়ে যাবে তখন সেটাকে একটু করে দেবে আর কি, মানে ব্লাড ভেসেলটাকে প্রসারিত করে দেবে। প্রসারিত করে দিলে তখন সেই জিনিসটা ব্লাড প্রেশারটা ইজিলি ফল করতে পারবে। তো নাইট্রিক অক্সাইড দেখো আর অনেক জায়গায় পাওয়া যায়, বিশেষ করে নাইট্রোগ্লিসারিনের ক্ষেত্রে যদি করো, বিশেষ করে হার্টের পেশেন্ট থাকে বা খুব দ্রুত তার হয় ব্লাড প্রেশার আপ ডাউন করে, সেক্ষেত্রে তাকে কী দেওয়া হয়, নাইট্রিক অক্সাইড দেওয়া হয়। নাইট্রিক অক্সাইড বা নাইট্রোগ্লিসারিন যদি সে জিহ্বার নিচে দিয়ে দেয় সাবলিঙ্গুয়াল ডোজ, সাথে সাথে তার ব্লাড প্রেশারটা মানে ফল করে, ফলে সে হার্ট অ্যাটাক থেকে বেঁচে যায়। Hemoglobin controls the expansion and contraction of blood vessels by regulating the amount of nitric acid in the blood vessels. ঠিক আছে, তো এটা যেটা কিছুক্ষণ আগেই বললাম যে নাইট্রিক অ্যাসিডের কাজ হচ্ছে কি, সে ব্লাড ভেসেলগুলোকে এক্সপান্ড করে বা মানে প্রসারিত করে দেয়, যাতে সহজেই ব্লাডগুলো মানে ইজিলি পাস করতে পারে এবং ব্লাড ভেসেলটা মানে রিল্যাক্স থাকে, যার ফলে ব্লাড প্রেশারটা কম থাকে। ঠিক আছে, এভাবে সে ব্লাড প্রেশারটাকে কমায় দেয়। ভ্যারিয়াস পিগমেন্টস অফ বাইলি, স্টুল অ্যান্ড ইউরিন আর ফর্মড ফ্রম ইট, এবং বিভিন্ন রকমের পিগমেন্ট এরা তৈরি করতে পারে, বিশেষ করে বাইল যেরকম সবুজ রঙের হয়, স্টুলের কালার, এরপরে ইউরিনের কালার, এগুলো হিমোগ্লোবিন থেকে আসে, বুঝছো? এই জন্য যখন করা হয়, ক্লিনিক্যাল এক্সামিনেশন করা হয়, স্টুল এবং ইউরিন এগুলোর কালারগুলো দেখা হয় যেগুলো আছে কিনা, নর্মাল আছে কিনা। ঠিক আছে, এখন দেখো আমাদের আসলো আসল রোগটা, বুঝছো? সেই রোগটা হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া সম্পর্কে তোমরা আগে একটু শুনছিলে যে অ্যানিমিয়া হচ্ছে রক্তের স্বল্পতা বা রক্ত নাই, এরকম অবস্থা। এখানে দেখো একটু ডিটেলস সংজ্ঞাটা দেওয়া আছে। অ্যানিমিয়া ইজ দ্য ব্লাড ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই দ্য রিডাকশন ইন any of three: red blood cell, that is RBC count, hemoglobin content, number 3 packed cell volume, PCB or hematocrit। অর্থাৎ কোনো একটা ক্ষেত্রে যদি আমাদের ব্লাডের কাউন্ট কমে যায়, সেটা আরবিসি হতে পারে, অথবা তোমার ব্লাডের যে কোনো সেল হতে পারে, অথবা তোমার হিমোগ্লোবিনের কন্টেন্ট হতে পারে, তো যে কোনো একটা কিছু হলে পরেই সেটাকে আমরা কী বলবো, অ্যানিমিয়া বলবো, বুঝছো? অ্যানিমিয়া অকার্স বিকজ অফ, দেখো কতগুলো কারণ আছে, কারণগুলো বেশ আমাদের সবার জানা থাকা দরকার, কারণ আমাদের মধ্যে এই কারণগুলো ঘটে থাকে। এক নম্বর হচ্ছে ডিক্রিজ প্রোডাকশন অফ আরবিসি। তো আমরা জানি আরবিসিটা কোথায় প্রডিউস হয়, বোন ম্যারোতে। যদি কারো বোন ম্যারোতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আরবিসি প্রোডাকশনের সমস্যা হবে এবং অ্যানিমিয়ার দিকে যাইতে পারে। আবার আরবিসি বা তোমার ধরো কোনো ধরনের ব্লাড সেল তৈরি হতে যে উপাদানগুলো দরকার, সেগুলো যদি কেউ ঠিকমতো ইনটেক না করে, সেক্ষেত্রে তার এই ধরনের অ্যানিমিয়া দেখা দিতে পারে। নাম্বার 2, দেখো ইনক্রিজ ডিস্ট্রাকশন অফ আরবিসি। এটা হতে পারে যখন আরবিসিটা খুব বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে বা ধ্বংস হবে, তখন সেক্ষেত্রে এটা হতে পারে যে অ্যানিমিয়াটা হতে পারে। যেরকম যে তোমার কোনো কারণে, যেটা আমরা বললাম জন্ডিসের ক্ষেত্রে প্রচুর আরবিসি ভাঙতেছে, তো আরবিসি ভাঙলে পরে এক্ষেত্রে তার কী হবে, অ্যানিমিয়া হতে পারে, বুঝছো? নাম্বার 3, দেখো কি বলছে, এক্সেস লস অফ ব্লাড ফ্রম দ্য বডি। তো এক্ষেত্রে একটা জিনিস ঘটতে পারে যে যদি কোনো কারণে মানুষ কেটে যায় বা পুড়ে যায়, সেক্ষেত্রে প্রচুর ব্লাড লস হয়, এবং ব্লাড লস হলে সে অ্যানিমিয়ার দিকে যাইতে পারে, বুঝছো? All these incidents are caused either by inherited disorders or environmental influences such as nutritional problem, infection and exposure to drugs or toxins। তো বলতেছে কি, এই ধরনের ঘটনাগুলো সাধারণত দুইভাবে ঘটে, হয়তো তার ইনহেরিটেড ডিসঅর্ডার আছে, জেনেটিক প্রবলেম আছে, অথবা তার কোনো ধরনের এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স আছে, অর্থাৎ সে পারিপার্শ্বিক অবস্থা থেকে এটা গ্রহণ করছে, যে তার যেগুলো খাওয়া দরকার সে খাচ্ছে না, নিউট্রিশনাল প্রবলেম আছে, ইনফেকশন কোনো কারণে তার ইনফেকশন হয়েছে, যার কারণে প্রচুর আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে, অথবা কোনো ধরনের ড্রাগ বা টক্সিনের সে গেছে, এক্সপোজার হয়ে গেছে, যার কারণে তার এই আরবিসির ব্রেকডাউনটা খুব বেশি হচ্ছে। ঠিক আছে, এবং আরবিসি বা এই ব্লাডের যে ব্রেকডাউন, এর কারণে অ্যানিমিয়াটা দেখা দিচ্ছে। আচ্ছা, এখন দেখো অ্যানিমিয়াকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। অ্যানিমিয়াকে সাধারণত দুই উপায়ে ভাগ করা যেতে পারে, অর্থাৎ এটা ক্লাসিফিকেশন না, এটা হচ্ছে মোড অফ ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা আমরা কীভাবে করতে পারি সেটা দেখাচ্ছে। নাম্বার 1, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। ঠিক আছে, মরফোলজিক্যালটা মানে কি, যে আরবিসির যে সাইজ বা শেপ যে চেঞ্জ হচ্ছে, কীরকম চেঞ্জ হচ্ছে, সেটাকে আমরা বলছি মরফোলজি। তো আরবিসির মরফোলজি বা ডিফারেন্ট করে আমরা ভাগ করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। এটিওলজি মানে হচ্ছে কোনো একটা রোগের কারণ, তার রোগটা কী জন্য হচ্ছে সেটাকে আমরা বলতেছি এটিওলজি। তো এই দুইটা ভাগে আমরা এই অ্যানিমিয়াকে ক্লাসিফাই করতে পারি।
অর্থাৎ আরবিসির সাইজ শেপ কীরকম পরিবর্তন হচ্ছে সেটা, আর একটা হচ্ছে আরবিসির কী জন্য কমতেছে, অর্থাৎ কারণ, রোগের কারণের উপর ডিপেন্ড করে আমরা ভাগটা করতে পারি। আচ্ছা, ফার্স্টে আসলে দেখো আমাদের মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে কী কী আছে, যে আরবিসির সাইজ শেপ কীরকম হচ্ছে সেই জিনিসগুলো আমরা দেখবো। দেখো, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন ডিপেন্ডস আপন দ্য সাইজ অ্যান্ড কালার অফ আরবিসি। অর্থাৎ এটার ক্লাসিফিকেশন ডিপেন্ড করবে আরবিসির কী সাইজ হয়েছে এবং তার কালারটা কীরকম আসছে। সাইজ অফ আরবিসি ইজ ডিটারমাইন্ড বাই মেইন কর্পাসকুলার ভলিউম, দ্যাট ইজ এমসিভি। ঠিক আছে, কালার ইজ ডিটারমাইন্ড বাই মেইন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, এমসিএইচসি। অর্থাৎ আমরা দুই ধরনের ক্ষেত্রে ইউজ করবো। অর্থাৎ যখন আমরা সাইজটা ইউজ করবো তখন আমরা ভলিউমটা দেখবো যে গড় ভলিউমটা কত, এবং কালারের ক্ষেত্রে দেখবো হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনে কীরকম কালার হচ্ছে সেটা। বাই দিস মেথড দ্য অ্যানিমে ইজ ক্লাসিফাইড ইন্টু 4 টাইপস। তো এই হিসেবে আমরা 4 ধরনের পাইতে পারি, তোমার অ্যানিমে পাইতে পারি। ফার্স্টে হচ্ছে নর্মোসাইটিক, নর্মোক্রমিক। দেখো, সাইটিক মানে হচ্ছে সেলের সেল সম্পর্কে, অর্থাৎ সেলের সাইজ সম্পর্কে কিছু বলতেছে, আর ক্রমিক মানে হচ্ছে সেলের রং বা কালার সম্পর্কে কিছু বলতেছে, আর নর্ম মানে হচ্ছে নর্মাল। বুঝতে পারছো? তাহলে নর্মোসাইটিক মানে যেখানে সেলের শেপটা নর্মাল আছে আর সাইজটা নর্মাল আছে, আর নর্মোক্রমিক যেখানে সেলের কালারটা নর্মাল আছে, অর্থাৎ এখানে কালার এবং সাইজ দুইটাই নর্মাল। নাম্বার 2 টাইপ, দেখো নর্মোসাইটিক, হাইপোক্রমিক। নর্মোসাইটিকের ক্ষেত্রে কী হচ্ছে, সেলের সাইজটা ঠিক আছে, কিন্তু হাইপোক্রমিকের কী হচ্ছে, কালারটা কমে গেছে, অর্থাৎ কালার যেরকম থাকার কথা তার চেয়ে কমে আসছে। এরপর ম্যাক্রোসাইটিক, হাইপোক্রমিক। ম্যাক্রোসাইটিকের কী হচ্ছে, ম্যাক্রো মানে বেশি, আর সেলের সাইজটা বেড়ে গেছে কিন্তু কালারটা কমে গেছে। এরপর হচ্ছে মাইক্রোসাইটিক, হাইপোক্রমিক। মাইক্রোসাইটিক হাইপোক্রমিকটা কি, যে তোমার সেলের সাইজও ছোটো হয়ে গেছে, এবং হাইপোক্রমিক মানে সেলের কালারটাও কমে গেছে, অর্থাৎ সেলের কিন্তু কালার বাড়ে না, বরং 3 জায়গায় কমছে আর 1 জায়গায় শুধু নর্মাল ছিল। অর্থাৎ এভাবে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। এই 4টে হচ্ছে আমাদের এই আরবিসির মানে মরফোলজির উপর ডিপেন্ড করে আমাদের এই অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন। এখন আসলে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন, অর্থাৎ অ্যানিমিয়াটা কী কারণে ঘটতেছে সেই কারণগুলো উদ্ধার করে সেই কারণের উপর ডিপেন্ড করে আমরা এদেরকে ক্লাসিফাই করতেছি। ঠিক আছে, এবং এটাই খুব বেশি পরীক্ষায় আসে, সুতরাং এটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা। On the basis of etiology, that is called study of cause or origin, anemia is divided into 5 types. তো অরিজিনের উপর ডিপেন্ড করে আমরা এই অ্যানিমিয়াকে 5 ভাগে ভাগ করতে পারবো। নাম্বার 1, হিমোরেজিক অ্যানিমিয়া। হিমোরেজিক অ্যানিমিয়াটা হচ্ছে যখন কোনো ক্ষেত্রে ব্লাড ভিতরে লস হবে, ঠিক আছে, হিমোরেজ মানে রক্তক্ষরণ হবে, তখন অ্যানিমিয়া হবে। এটা 2 টাইপের, একটা হচ্ছে অ্যাকিউট হিমোরেজ অর্থাৎ খুব দ্রুত, আর ক্রনিক যেটা অনেক দিন ধরে চলতেছে। নাম্বার 2, হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিকটা কি, যে যখন এইটা তোমার আরবিসিটা বা রেড ব্লাড সেলগুলো ভেঙে যাচ্ছে যখন, সেটাকে বলতেছি হিমোলাইটিক। এর 2 রকম, দেখো, এক্সট্রিনজিক হিমোলাইটিক অ্যানিমিয়া, ইনট্রিনজিক হিমোলাইটিক অ্যানিমিয়া। ইনট্রিনজিক আবার 2 রকম, একটা সিকল সেল অ্যানিমিয়া, একটা হচ্ছে থ্যালাসেমিয়া। ঠিক আছে। নাম্বার 3, দেখো, নিউট্রিশন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। নিউট্রিশন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা অনেক রকম হতে পারে, আমরা যেটা বললাম যে আরবিসি প্রডিউস করতে যে যে জিনিস দরকার সেগুলো যদি আমরা না পাই তাহলে অ্যানিমিয়া হইতে পারে। বুঝছো? তাহলে আরবিসি প্রডিউস করতে কী কী লাগবে সেগুলো দেখো। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অর্থাৎ আয়রনের অভাবে হতে পারে। প্রোটিন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, প্রোটিনের অভাবে হতে পারে। পার্নিশাস অ্যানিমিয়া আর অ্যাডিশনস অ্যানিমিয়া, এর ক্ষেত্রেও ভিটামিন B12 বা ফলিক অ্যাসিড এগুলোর অভাবে হতে পারে। নাম্বার ডি হচ্ছে ম্যাগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এটাও তোমার ভিটামিনের অভাবে অ্যানিমিয়া হইতে পারে। ঠিক আছে। নাম্বার 4, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। নাম্বার 5 হচ্ছে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। অনেক সময় দেখা যায় কিছু ডিজিজের ক্ষেত্রে যে তোমার অনেক দিন পুরাতন ডিজিজ, এর কারণে ধীরে ধীরে তোমার ব্লাডটা লস হতে থাকে বা ব্লাডটা কমতে থাকে, যেটা হচ্ছে ক্রনিক ডিজিজের কারণে অ্যানিমিয়া। তো আমরা আজকে একটা ডিজিজ দেখবো, সেটা হচ্ছে হিমোরেজিক অ্যানিমিয়া। হিমোরেজিক অ্যানিমিয়াটা কী বা কী জন্য করতেছে? হিমোরেজিক অ্যানিমিয়া, দেখো, হিমোরেজ রেফার্স টু এক্সেসিভ লস অফ ব্লাড। ঠিক আছে, এখানে প্রচুর ব্লাড লস হবে। অ্যানিমিয়া ডিউ টু হিমোরেজ ইজ নোন অ্যাজ হিমোরেজিক অ্যানিমিয়া। বুঝছো? হিমোরেজের কারণে যদি এমন অ্যানিমিয়া হয় তখন তাকে হিমোরেজিক অ্যানিমিয়া বলা হবে। ইট অকার্স বোথ ইন অ্যাকিউট অ্যান্ড ক্রনিক হিমোরেজিক কন্ডিশনস। এটা দুইভাবে হতে পারে, অ্যাকিউট এবং ক্রনিক। নাম্বার এ, দেখো, অ্যাকিউট হিমোরেজ। অ্যাকিউট হিমোরেজ রিফার্স টু সাডেন লস অফ এ লার্জ কোয়ান্টিটি অফ ব্লাড অ্যাজ ইন দ্য কেস অফ অ্যাক্সিডেন্ট। তো এক্ষেত্রে হঠাৎ করেই অনেক বেশি পরিমাণ ব্লাড লস হতে পারে, যেরকম অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে ঘটে। উইদিন অ্যাবাউট 24 hours আফটার দ্য হিমোরেজ দ্য প্লাজমা পোর্শন অফ ব্লাড
ইজ রিপ্লেস, সাধারণত 24 ঘন্টার মধ্যে এই প্লাজমাটা রিপ্লেস হয়ে যায়। হাউএভার মরফোলজিক্যালি দ্য আরবিসিস আর নর্মোসাইটিক অ্যান্ড নর্মোক্রমিক, এবং এখানে আমাদের আরবিসির সাইজ এবং শেপটা নর্মাল থাকে, কালারটাও নর্মাল থাকে। ডিক্রিজড আরবিসি কাউন্ট কজেস হাইপোক্সিয়া, তো যদি আরবিসি কাউন্টটা কমে যায় সেক্ষেত্রে শ্বাসকষ্ট বা হাইপোক্সিয়া হতে পারে। হুইচ স্টিমুলেটস দ্য বোন ম্যারো টু প্রডিউস মোর নাম্বার অফ আরবিসিস, তো যার কারণে বোন ম্যারো যখন বেশি বেশি আরবিসি প্রডিউস করে, সো দ্য কন্ডিশন ইজ কারেক্টেড উইদিন 4 to 6 weeks। সো এই ক্ষেত্রে তোমার কন্ডিশন 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায় অ্যাকুইট হিমোরেজের ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু যদি ক্রনিক হিমোরেজ হয় তখন কী সমস্যা দেখো। It refers to loss of blood by internal or external bleeding over a long period of time। তো অনেক দিন ধরে যদি কোনো একটা ব্লাড লস হতে থাকে বা ব্লিডিং হতে থাকে, এবং সেটা ইন্টারনাল হতে পারে এক্সটার্নাল হতে পারে। ইন্টারনাল কীরকম, যে বোনের ভিতরেই ব্লাড লস হচ্ছে এরকম ঘটতে পারে, অথবা ব্লাড বের হয়ে বডির বাইরে চলে আসতেছে। ইট অকার্স ইন কন্ডিশনস লাইক পেপটিক আলসার, পারপিউরা, হিমোফিলিয়া অ্যান্ড মেনোরহেজিয়া। ঠিক আছে, পেপটিক আলসার মানে বুঝতেছো গ্যাস্ট্রাইটিস যেটাকে আমরা বলি, গ্যাস্ট্রিক আলসার বলা হয়। পারপিউরাটাও একই রকম, রক্তক্ষরণ হবে ভিতরে। হিমোফিলিয়া মানে বুঝতেছে রক্ত জমাট বাঁধতে কষ্ট হবে। এবং মেনোরহেজিয়াটা আমরা একটু পরে আসবো টার্মটাতে। তো অনেকের থাকতে পারে ডিজিজটা ডিউ টু কন্টিনিউয়াস লস অফ ব্লাড, যদি নিয়মিত এই ব্লাড লসটা হইতেই থাকে। লট অফ আয়রন ইজ লস্ট ফ্রম দ্য বডি কজিং আয়রন ডেফিসিয়েন্সি, তো প্রচুর আয়রন বের হয়ে যাবে এবং যার কারণে বডিতে আয়রন ডেফিসিয়েন্সি তৈরি করবে। দিস অ্যাফেক্টস দ্য সিনথেসিস অফ হিমোগ্লোবিন রেজাল্টিং ইন লেস হিমোগ্লোবিন কন্টেন্ট ইন দ্য সেলস, যার কারণে হিমোগ্লোবিনটা সিনথেসিস বন্ধ হয়ে যাবে বা কমে যাবে, যার কারণে বডিতে তোমার এটাও কমে যাবে, তোমার সেলটা আমাদের হিমোগ্লোবিন কন্টেন্টটাও সেলের মধ্যে কমে যাবে। দ্য সেলস অলসো বিকাম স্মল, এবং এক্ষেত্রে সেলটাও ছোটো হয়ে যাবে। ঠিক আছে, এজন্য আরবিসিটা কীরকম হবে দেখো। হ্যান্স দ্য আরবিসিস আর মাইক্রোসাইটিক অ্যান্ড হাইপোক্রমিক, অর্থাৎ আরবিসিগুলো ছোটো হয়ে যাবে এবং কালারটাও কমে যাবে। বুঝছো, এই ছিল মোটামুটি আজকে আমাদের টপিকস। যে ফার্স্টে আমরা কি দেখলাম, যে গ্লোবিন বা হিমোগ্লোবিন স্ট্রাকচার সম্পর্কে দেখলাম। এরপরে যে সেগুলোর কী কী রোগ হতে পারে, অ্যানিমিয়া কী কী টাইপ আছে সেই টাইপগুলো দেখলাম। এরপরে আমরা হিমোরেজিক অ্যানিমিয়া সম্পর্কে জানলাম। ঠিক আছে, তো এটুকু হচ্ছে আমাদের ভিডিও লেকচারের পার্ট। তো পরবর্তীতে আমরা লাইভ ক্লাসে ডিটেলস আলোচনা করবো। যদি কোনো সমস্যা থাকে তখন সেখানে এগুলো বলা যাবে। ঠিক আছে।